কম্পিটিশান দিচ্ছি, কম্পিটিশান, দালালি কম্পিটিশান, তাও কারোর সঙ্গে, হার্টের সঙ্গে। কি ব্যাপারে? আরে ম্যান্ডির পাঁচাটা দালাল হওয়ার জন্য কম্পিটিশান দিচ্ছি। বাই দ্য ওয়ে, মানে কিছু বলার নেই। কিছুদিন যাবৎ প্রিয়া, তারপর ম্যান্ডির ননদ সঙ্গীতা, ম্যান্ডি, এরা আমার এখানে এসে কিছু না কিছু কমেন্ট করে গেছে। এই নয় যে আমি তাদেরকে নিয়ে ভালো কথা বলেছি বলে তারা কমেন্ট করে গেছে, আমি যেটা বলার সেটা বলেছি। এবার তারপর থেকে কেউ কেউ বলছে আমি প্রিয়াকে চাটছি, কেউ কেউ বলছে আমি ম্যান্ডিকে চাটছি, না ননদের কথা এখনও বলেনি যে তাকে চাটছি। তো যাই হোক, এরা কেউ চাটনি নয় যে এদেরকে চাটবো। আর আমি এই ধরনের বক্তব্য সবার জন্য রাখি, সে বোতল হোক, ম্যান্ডি হোক, আর যাই হোক। আমি যেটা দেখি সেটা নিয়ে কথা বলি, আমার দালাল হওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি সত্যিই ভেবেছিলাম যে যাই একবার গিয়ে রানাঘাটে ঠাকুরের পুজোটা দেখে আসি। বাবা, তাহলে তার কথা নেই, পুরো স্ট্যাম্প মেরে দেবে দালালিতে। হ্যাঁ, যে ওই দেখো পুরো দালালি করবার জন্য ওখানে চলে গেছে। হ্যাঁ, বড় ব্লগারের চ্যানেলে উঠবার জন্য, বড় ব্লগারের সঙ্গে সখ্যতা বাড়ানোর জন্য। বাবা, মাথা খারাপ। অন্য কোনো ভিউয়ার্স যদি পুজো করতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু কোনো এরকম ব্লগারের বাড়ির পুজোতে তুমি যাও? আরে না না, এই রানাঘাট যাওয়াটা আমার জন্য চারটিখানি ব্যাপার। এটা কোথায় আর ওটা কোথায়? সেই নদিয়া ডিস্ট্রিক্টে রানাঘাট, এখানে নাকি অনেক দূর পাওয়া যায়, অনেক দূর, অত কষ্ট করা সম্ভব নয়। এই বাসে টামে জার্নি, আমার ট্রেনে জার্নি আমি তো মানে পারবো না। আমার তো আর নেই লাল 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 গাড়ি বা হুঁশ করে চলে যাওয়া স্কুটি, ওর দুটো কোনোটাই নাই। তাহলে আমাকে যেতে হবে কি না, চরণবাবুর ট্যাক্সিতে তো যাওয়া যাবে না, কারণ কাছাকাছি হলে হতো। তাহলে সেই ট্রেনে বাসে চেপে যেতে হবে, আমার পক্ষে কি সম্ভব বলো তো? না না, অত কষ্ট করা যাবে না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যান্ডিকে আমি কোনো কালেই ভালো বলিনি। ম্যান্ডিকে নিয়ে আমি প্রচুর 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 নেগেটিভ কন্টেন্ট করেছি, এখনও আমি ম্যান্ডিকে নিয়েই কন্টেন্ট করতে এসেছি। তো আমি এটাই বলেছি যে আমি মেনে নিয়েছি তো ম্যান্ডি ভাইয়ের সঙ্গে ভাতের হাঁড়িগিরি করেছে, আমি মেনে নিয়েছি না, সেটা দেখিয়েছে, এটা তো পরিষ্কার। ঠিক আছে, এবার ম্যান্ডির যে ননদ সেটা কিন্তু আমরা দেখিনি, ম্যান্ডি বলেছে। তাহলে ম্যান্ডি সত্যবাদী যুধিষ্ঠির, তাই জন্যই তো ম্যান্ডির কথাটা একেবারে অক্ষরে অক্ষরে আমাদের বোতল প্রতিদিন প্রতিনিয়ত বলছে। তাহলে যদি ম্যান্ডি সত্যবাদী যুধিষ্ঠির হয় এবং যেগুলো ম্যান্ডির ননদের নামে বলেছে সেগুলো যদি পুরোপুরি প্রপার সত্যি হয়, আমি ধরে নিলাম সত্যি, তাহলে সেটা তো বোতলের জন্যও প্রযোজ্য। তখন বোতল কেন স্পিকটি নট, নিজের বেলা আটিসুটি পরের বেলা দাঁত কপাটি কেন, এটা বলেছি। আমি কবে বলেছি যে ম্যান্ডি যে কাজটা করেছে সেটা করেনি, ওর নামে মিথ্যা বলা হয়েছে? ম্যান্ডি যেটা করেছে সর্বজন বিদিত, মানে খোলা কিতাব, সবাই দেখেছে, সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। 3 বছর আগে, 4 বছর আগে যাই বলো সেটা সবাই জানে। আর ম্যান্ডির ননদের ব্যাপারগুলোও তো আজকে শুনছি না, বহুদিন আগেই শুনেছি, যেটা নাকি ম্যান্ডি ওকে বলতে বলেছিল, ও সুপারি ক্রিয়েটার, ও তো ব্লগার, যা বলে তাই বলে, তাই করে আর কি। তো নিজেই বলেছে আমি সুপারি ক্রিয়েটার, তো সে সেগুলো বলেছে। এবার আমার বক্তব্য এটা, ম্যান্ডি খারাপ, ম্যান্ডির ননদ খারাপ, তারা সবাই পরকিয়া করেছে, নোংরামি করেছে, একজন ভাইয়ের সঙ্গে আর একজন ভাইয়ের সঙ্গে, একজন ভাইকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, সবটা মেনে নিচ্ছি। কিন্তু তোর ভগ্নু ভাতের হাঁড়ি গল্পটাও তো ভেরি ক্লিয়ার। তাহলে তুই কার গলায় ঘন্টাটা বাঁধিস, আমার এটা বক্তব্য। এখানে আমি ম্যান্ডিকে বা ম্যান্ডির ননদকে কোনো সার্টিফাইড কপি দিতে আসিনি যে না না ওরা ভালো এ খারাপ। আমার বক্তব্য, ওরা দুজন যদি খারাপ হয় তুইও সেম। তাহলে তোর যখন কাজ কারবার নোংরা, তুই এসে লোকের মানে এইগুলো ঘেটে কী লাভ আছে? তুই তো নিজে সতী নোস। তাহলে যে নিজে সতী নয়, যার নিজের ক্যারেক্টারে প্রচুর ছ্যাদা, সে অন্য লোকের ক্যারেক্টার নিয়ে কি করে অ্যানালাইজ করে? কন্ট্রোভার্সি করছে ভিডিও দেখে, কোনো কিছু বলার নেই। বাট এগুলো তো কোনোটাই ভিডিওর মধ্যে নেই, সবটা শোনা কথা। তাহলে ও যদি লোকের শোনা কথার উপর বেস করে প্রতিদিন বলতে থাকে, তাহলে আমরা কেন ওর যেগুলো শুনেছি, ভয়েস রিভিল হয়েছে, সেগুলো নিয়ে কথা বলতে পারি না? এটা আমার বক্তব্য ছিল। যাই হোক, আমি তো বাংলায় কথা বলি এবং যথেষ্ট সোজা সাপটাভাবে কথা বলি। তারপরেও যদি আমার কথার ইনার মিনিং কেউ বুঝতে না পারে, তাহলে আমরা কি করার আছে? না, কেউ বুঝতে পারেনি তা নয়, 2-1 তো থাকবেই এরকম। বাই দ্য ওয়ে, এখন আমার কন্টেন্ট ম্যান্ডেট, যেখানে প্রথমেই 11-র মধ্যে ও কফি করা দেখিয়েছে, জঘন্য কফি করা দেখিয়েছে। কফি ওভাবে করেই না,
প্রথম কথা হচ্ছে দুধ ফুটেছে, ও কফির পাউডারটা দিয়ে দিয়েছে, আর পাউডারগুলো যেই দিয়েছে কফির মধ্যে ভালো করে মেল্টই হয়নি কফির পাউডারগুলো, কিছু কিছু ছাবড়া ছাবড়া উপরে উঠে বসে আছে। এবং কফিটাও যে বেশ কড়া টাইপের হয়েছে তা না, শুধুমাত্র ভিডিও করবার জন্য ও দুধটাকে উতলেছে, তার মধ্যে কফি পাউডার দিয়ে এই যে হয়ে গেছে কফি খুব তাড়াতাড়ি। এবং চারিদিকে কফির সেই এগুলো ফেলে ঠেলে কাপের মধ্যে রেখেছে, চারিদিকে ফেলে সে জঘন্য হয়ে গেছে। দেখে আর ইচ্ছা করবে না যে ওর মতো 11তে বসে বসে কফি করি। কফি করার দুটো অপশান আছে, একটা হচ্ছে যদি তুমি চিনি দিয়ে খাও তাহলে চিনি আর কফি তুমি কাপের মধ্যে রাখবে আর ফুটন্ত দুধ উপর দিয়ে জোর করে ঢেলে দেবে, তাহলেই কফিটা তৈরি হয়ে যাবে সুন্দরভাবে, সব মেল্ট হয়ে যাবে। আর একটা খুব সুন্দর কফি বানানো যায়, সেটা হচ্ছে অল্প একটু দুধ নিয়ে তার মধ্যে জল নিয়ে বা দুধ নিয়ে যাই করে হোক একটু কফিটাকে মেল্ট করতে হবে, চিনির সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে, পুরো গুলে যাবে, তারপর ওর মধ্যে দুধ দিতে হবে। ওই দুধের মধ্যে কফি দিলে ওরকম ছাবড়া ছাবড়া তৈরি হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ম্যান্ডির স্বভাব, যা হোক তা হোক করে সমস্ত জিনিস করা। ওর মধ্যে মানে রান্নার জিনিসটা যে একটা আর্ট, সেটা যে সুন্দর করে প্রেজেন্ট করতে হয়, সুন্দর করে করতে হয় না, ও শুধু যেটুকুনি খেতে ভালোবাসে সেটুকুনি গুছিয়ে গাছিয়ে রান্না করে খাওয়ার জন্য। বাদ বাকি ওর প্রেজেন্টেশন ভেরি মানে ব্যাড, মানে কিছু বলার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ও যখন একটা কাজ করছে, এটা তোর মানে একটা কোর্স, মানে ও করছে তার জন্য টাকা পাচ্ছে, যে সুন্দর করে প্রেজেন্ট করতে হয়। আমি জানি না 5 লাখের চ্যানেল বলে ওকে দিয়ে কন্টেন্ট এই করিয়েছে, এই অ্যাডটা দেওয়াচ্ছে, কিন্তু ও যেভাবে করেছে ওইভাবে প্রেজেন্টেশন যদি হতো, আমার যদি কোম্পানি হতো, আমি পুরো এরকমভাবে ক্রস দিয়ে দিতাম, যে এটা আবার কী প্রেজেন্টেশন, চারিদিকে দুধ ফুদ ফেলে কফিটা সেই ছাবড়া ছাবড়া হয়ে আছে, ওরা অদ্ভুত, ঠিক আছে? তো যাই হোক, অনেকেই এই বলছে 11-র এইটা কন্টেন্টটা কবে বন্ধ হবে। বন্ধ হবে না, যতদিন পয়সা পাওয়া যাবে ততদিন ম্যান্ডি করবে। ম্যান্ডি পয়সার কাঙাল, পরিষ্কার কথা। বাই দা ওয়ে, ম্যান্ডির এই নয়নের মণি নিয়ে অনেক কথা উঠছে, ওঠাটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে ম্যান্ডি নিজেকে ওর পরিবারের নয়নের মণি বলছে, ঠিক আছে? কিন্তু কদিন আগেই ও পরিবার লাপাতা করে দিয়েছিল, মানে ও বলেছিল ও ওই বাড়ির সঙ্গে ওর বিয়ে হয়নি, যদিও কথাটা জানো খুব ট্যাক্টফুলি ম্যানেজ করেছিল, বলেছিল আমি শুধুমাত্র স্যান্ডির বউ, এটাই আমার পরিচয়। আজকের দিনে নিজের দুগালে থাপ্পড় মারছে, সেটা বলছে যে আমার বাড়ি পরিবারের আমি নয়নের মণি, ঠিক আছে? এবার নয়নের মণি বলতে না পিটিক করে হাসি পেয়েছে। একটা কথা আমি তোমাদেরকে বহুবার বলি, আমার বাবা এটা শিখিয়েছিল, পয়সা এসা চিজ হ্যায় খুদা সে 19-20 হ্যায়, ঠিক আছে? পয়সা এমনই একটা জিনিস যে সেটার জন্য কখনো কখনো ভগবানের থেকে ঊর্ধ্বে পয়সা চলে যায়। তাই আজকের ম্যান্ডির নয়নের মণি হওয়ার পিছনে অনেকগুলো কারণ। প্রথম কথা হচ্ছে ম্যান্ডি নিজে সারভাইভ করেছে, একটা সময় একদম খেতে পড়তে পারতো না, সেই জায়গা থেকে নিজের এস্টাবলিশমেন্ট করেছে, সে যেভাবেই হোক। তো এটাকে তো একটা ক্রেডিট আছে, তার মানে প্রচুর পয়সা আছে। এবার দেখো, ম্যান্ডি সেই পয়সা আছে মানে কি সবাইকে দিয়ে বেড়াচ্ছে তা নয়, কিন্তু পয়সা থাকলে মানুষের বন্ধু বান্ধব আত্মীয় পীড়িত অনেক বেড়ে যায়। এটা সোশ্যাল মানে আমরা সামাজিকভাবেও দেখি, যখন তোমার পয়সা থাকবে না তোমার কাছ থেকে কেউ যাবে না। তুমি তাদের কাছে 5 টাকা পয়সা চাইছো কি চাইছো না সেটা ম্যাটার নয়, কিন্তু তাদের ভয় যে যদি চাও, যদি দিতে হয়, যদি কোনো কারণে তোমার সাহায্য হয়। তাই দেখবে একটু পরিবারে যারা একটু মানে কি বলবো পয়সার জন্য কষ্ট পাচ্ছে, তারা যতই হিউম্যান বিং হোক তাদেরকে একটু লোকে ইগনোর করে চলে, মানে যতই ভালো হিউম্যান বিং হোক, কিন্তু যদি পয়সা ইনকাম করছে তাহলে তাকে তেল দেওয়ার জন্য, মানে তেলা মাথায় তেল দেওয়ার জন্য লোক উদ্ধলা হয়ে যায়। তাই এই যে নয়নের মণি কথাটায় আবার পিটিক করে হাসি পেয়েছে, এটা অ্যাকচুয়ালি পয়সার খনি একজন বলেওছে, তো এটা পয়সার খনি, ঠিক কথা, ওই পয়সার খনি বলেই ম্যান্ডিকে সেই ভ্যালুটা দেয়। এইবার ওখানে একজন কমেন্ট লিখেছে, যারা এটা বলছো যে পয়সার খনি তার জন্য ভ্যালু দেয়, আমি তো আমার পয়সা করি ছিল তারপরেও মানে আর কি পরিবারের ভালোবাসা পাইনি। এইবার এখানে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে পয়সা তো ডেফিনেটলি এটা একটা ব্যাপার, দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডি কিন্তু একজন ব্লগার যে কিনা তার পার্সোনাল লাইফ এখানে শেয়ার করে। তো এই আর যারা আছে তারাও কিন্তু ব্লগার, তো এই বড় ব্লগারের সঙ্গে তাদের সখ্যতা রাখলে তাদের চ্যানেলটার মধ্যেও যে একটুখানি তার প্রতিফলন পড়বে, এটা তারা এক্সপেক্ট করে এবং ভাবে, হ্যাঁ এক্সপেক্ট করে না ভাবে। আর সেই জন্যই কিন্তু ম্যান্ডিকে সবাই তেলিয়ে চলে, আর ম্যান্ডি সেটা বলছে আমি চোখের মণি। এটা তো স্বাভাবিক ব্যাপার, একটা ওই ফ্যামিলি থেকে নিজে যা করেছে সেটা একটা পুরুষের থেকেও বেশি করেছে ম্যান্ডি, এটা একটা বড় পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডি কাউকে
থেকে নেয়ার থেকে দিয়ে দেবে বেশি, কারণ হচ্ছে ওর রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে ও বড় বড় ব্লগার, তার সান্নিধ্যে আরও ব্লগাররা যেতেই চাইবে, কারণ এটার একটা হেল্প আছে, বুঝতেই পারছো। আর এখানে পয়সার একটা ম্যাটার আছে, পয়সা ইনকাম করার একটা ম্যাটার আছে। তো সেই প্রফেশনাল কারণে তারা ম্যান্ডির সঙ্গে সখ্যতাটা বজায় রাখে এবং সেটা ক্যামেরাতে খুব ভাবে মানে দেখাতে চায়, ঠিক আছে। ম্যান্ডির চ্যানেলে ওদের মুখ বা ওদের চ্যানেলে ম্যান্ডির মুখ দেখালে ওদের যে ভিউজটা বাড়বে এটা ওরা খুব ভালো করে জানে, আর তার জন্যই কিন্তু ম্যান্ডির সঙ্গে এই সখ্যতা। তৃতীয় নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, হ্যাঁ ম্যান্ডির ক্রেডিট আছে, ম্যান্ডি খুব সহজেই পরিবারের লোকদের যখন প্রয়োজন হয় তাদের নিজেদের কাজে মোল্ড করবার জন্য, নিজেদের কাছে মোল্ড করার জন্য যতখানি করা যায় ম্যান্ডি করে নেবে। ম্যান্ডির যাকে যখন প্রয়োজন তাকে যেভাবে হোক ক্যাপচার করার ক্ষমতা ওর আছে, ঠিক আছে। এবং এদেরও তো মানে প্রয়োজন ওকে, তার জন্য ম্যান্ডির কথাতে তারা ফেলতে পারে না, ম্যান্ডির সঙ্গে তাল মেলাতে থাকে। তো এই জন্য ম্যান্ডি এটা বলছে। তো যেই পরিবারকে দুদিন আগে জঘন্যভাবে বলেছিল, কে পরিবার, কোনো পরিবার নেই, আমি শুধু স্যান্ডির বউ, শুধুমাত্র ভিউয়ার্সদের হাত থেকে বাঁচার জন্য এই কথাটা বলেছিল, আজকে সেই পরিবার নিয়ে আধিক্যতা করছে। তো এটা ম্যান্ডির পক্ষেই সম্ভব। যখন প্রয়োজন পরিবারকে সামনে দাঁড় করিয়ে ঝগড়া করাবে, যখন প্রয়োজন পরিবারকে নিয়ে বলবে আমি নয়নের মণি, আবার যখন প্রয়োজন বলবে না কোনো পরিবার নেই, আমার ভালো লাগে না যে ঠাকুরকে যখন তখন বলছে এসো বসো ফুলচন্দন দিয়ে পুজো করে যাওয়ার, বলছে আমি একে পছন্দ না, ওকে পছন্দ না, সে তো মানুষের সঙ্গেও সেটাই করতে পারবে। তো ম্যান্ডি এটা ডিসক্রেডিটটাই ক্রেডিট হয়ে গেছে, বুঝতে পেরেছো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, একটা জিনিস তোমরা বারবার দেখছো যে ম্যান্ডি একটা জিনিস হাইলাইট করছে, আমার বর কাজে গেছে, আমার বর কাজে গেছে, আসতে অনেক দেরি হবে, আমার বর কাজে বেরোচ্ছে, আমার বর বাইরে কাজ করছে, ঘরে বিজনেস করছে, মানে আমার বর একেবারে সদা তৎপর কাজের দিকে। মানে এটা কেন বলতে হচ্ছে, আমার বর কাজ করছে, আমার বর ইনকাম করছে, আমার বর কাজ ব্যস্ত হয়ে যাচ্ছে, আমার বর বিজনেসের এ করছে, আমার বর এই করছে, এটা কি হয়তো সত্যিই করছে, আমার সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু সেটাকে হাইলাইট করতে হচ্ছে কেন? তার কারণ বারবার ও এটা শুনেছে যে ওর বর নিকম্মা, ওর বর কাজ করে না, ওর বর ওর পয়সায় খায়, তাই ও বারবার হাইলাইট করছে, না আমার বর এখন কাজ করছে, আমার বর এখন কাজ করছে, আমার বর এখন কাজ করছে। যাই হোক ভাই, একটা কথা বলি, তুমি একটা সময় বলে রেখেছো যে তোমার বরের কি গুণ, কি করে না করে, এবং কাকে বলে রেখেছো, তোমারই ওই সুপারি দালালকে বলে রেখেছো। সেই দালাল চারিদিকে তোমার বরকে নিকম্মা করে চারিদিক করছে, আর সেই জায়গায় তুমি বারবার এটা হাইলাইট করছো। বাই দা ওয়ে, ও যখন জামা কাপড় গোছাচ্ছিল ওই বিছনার ওখান থেকে জামা কাপড় তুলছিল, তখন বলছিল যে স্যান্ডি বাড়িতে নেই, তারপরে বলছিল স্যান্ডি বেরোবে। তাহলে এই দুটো কথা কিন্তু কন্ট্রাডিক, একবার বলছে বাড়িতে নেই, একবার বলছে বেরোবে, তাহলে এটা কি ঢপলিং চপলিং দেওয়া হচ্ছে? আচ্ছা গেল। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখা গেল ওই বিছনার মধ্যে হচ্ছে স্যান্ডির একটা গেঞ্জি আর একটা প্যান্ট জড়ো করা ছিল। দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। তবে এটা ম্যান্ডির নয়, স্যান্ডির। কী অবস্থা, জামা কাপড় একটা জায়গা থেকে পরে এসে কে ভাই খাটের উপর ছেড়ে রাখে? জামা কাপড় তো যাই পরো তার একটা ঘাম গন্ধ আছে, একটা স্মেল আছে, তাহলে জামা কাপড় আমি যে পরেছি যখনই পরে থাকি সেটাকে ছেড়ে আমি নয় একটা দড়ির মতো করা আছে সেখানে মেলবো, বা যে আমার তোমার সিঁড়ির ওখানে আছে সেই হাতলে মেলবো, কোথাও না কোথাও ফ্রিভাবে রেখে দেবো, তো তবে তো জিনিসটা গন্ধটা স্মেলটা চলে যাবে। একটা জামা কাপড় পরলে তো একটা স্মেল থাকবেই, তো সেটা না করে কে বিছানার মধ্যে রাখে? আবার দেখলাম ম্যান্ডি সেই জামা কাপড়গুলোকে সেই অবস্থায় পেঁচিয়ে পুচিয়ে ভাঁজ করে কোথায় রাখলো, সেই ওয়ার্ড্রপের একটা পাশে বলে ওতেও থাকে। তাহলে একটা আলমারিতে একদিকে যদি তোমার ফ্রেশ জামা কাপড় থাকে আর একদিকে তুমি পরা জামা কাপড় সেইখানে ঢুকিয়ে রাখছো, তাই তার একটা স্মেল নেই? এরা বলেই এটা সম্ভব। তো অদ্ভুত লাগলো আমার। যাই হোক, আমার মনে হয় যে দড়ি একটা মেলে তার মধ্যেই জামা কাপড়গুলোকে মেলে রাখা উচিত, সেটা পড়েছে। কারণ ওই জামাটাই ও আবার দেখলাম যখন ওর মানে পোষ্যকে ওষুধ খাচ্ছে তখন পড়েছিল, তার মানে সেই জামাটা পরে ও আবার বেরিয়েছিল, তাহলে সেই জামাটা ওর মধ্যে ঢুকিয়ে রাখলো, আবার বের করলো, আবার পড়ে গেল, তাহলে সেই জামাটা তো বাইরে রাখতে হবে। আর এই বর্ষার সময় কাদা জল প্যান্টের মধ্যে লাগে, কত কি হয়, তাহলে এর কী অবস্থা, মানে ছাড়া জামাটা একবার করে আলমারিতে ঢোকাচ্ছে, কখনো খাটের উপরে রেখে দিচ্ছে, আর একটা তারপরে আবার এই করছে। আর একটা জিনিস বোঝা গেল পরিষ্কার যে স্যান্ডি একটা অর্গানাইজড ম্যান নয়, ঠিক আছে। হতে পারে যে ম্যান্ডিকে ও সাহায্য করে না,
বা কিছু করতে চায় না, সেটা আলাদা কথা, কিন্তু অন্তত নিজের জিনিসগুলো তো প্রপারলি রাখতে হবে। আর এটা কিন্তু বাড়ির লোককেই শেখাতে হয়, ঠিক আছে, সে ছেলে হোক, মেয়ে হোক, বড় হোক, ঠিক আছে। এই যে জামা কাপড় যে মেলে রাখতে হয়, কোথা থেকে এসে হ্যাঙ্গারে করে রাখতে হয়, তারপরে হচ্ছে মানে কি বলবো, হাওয়া খাওয়াতে হয় বা তাদের নিজেদের জায়গায় রাখতে হয়, সেগুলো। যেমন আমি আমাদের কথা বলছি, এখানে উদাহরণ দিচ্ছি এই জন্য, কারণ এটা বললে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে আমার আলনা গোছাতে খুব ভালো লাগে, আমার বাড়িতে মানে আলনা গোছানোটা আমার কাজ, সেটা ছেলের বলো, বরের বলো, আমার বলো। কিন্তু তার মানে ওরা কি গোছাতে চায় না বা গোছাতে পারে না? ওরা গোছাতেও পারে, গোছাতেও মানে চায়, কিন্তু আমি বলি না তোমরা মেলে রাখো, আমি আমার টাইমে গুছিয়ে রাখবো, কারণ ওদের গোছানো আমার পছন্দ হয় না, ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় আলনা থেকে তুমি চারটি হুড়াহাড় করে জামা কাপড় পারবে, এই করবে, সেই করবে, নষ্ট করবে, সেটা আমি দেখবো, তাহলে আমি কাই করবো। বা বিছানার উপরে জামা কাপড় রেখে দেবে, ওখানে ছড়িয়ে রেখে দেবে, হবে না। আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করবো, কারণ জায়গা, প্রপার জিনিস প্রপার জায়গায় রাখতে চেষ্টা করো। ভাঁজ নাই করতে পারো, কিন্তু প্রপার জিনিস প্রপার জায়গায় রাখার চেষ্টা করো। আর এটা ম্যান্ডিকেই বলা উচিত, স্যান্ডির ক্ষেত্রে হোক আর বাচ্চাটার ক্ষেত্রে হোক, দুজনকেই বলা উচিত। এই খাটের উপরে কে ভাই জামা কাপড় রাখে আর সেগুলোকে আবার পাক দলা করে এখানে রেখে দেয়। এরা যে গোছানো নয় এবং পরিষ্কার নয়, পরিষ্কার বোঝা যায়, তার কারণ হচ্ছে ও বলেছিল ওদের গামছা নাকি 1 বছর 2 বছর ধোয়াই হয়নি, মানে কাচাই হয়নি, তিলে পড়ে গেছে গামছায়। এবং স্যান্ডির এত বাজে অভ্যেস, স্যান্ডি হচ্ছে তোমার গামছা মেলে না, গামছা জড়ো করে রেখে দেয়, তাহলে সেই গামছা তো নষ্ট হবে, পচে যাবে, জল জমে এবং গন্ধ বেরোবে, উৎকট একটা গন্ধ বেরোবে গামছাটাকে। তো তারপরে দেখলাম সেদিনকে সিঁড়ি রেলিংয়ে ও মেলছিল, বললো এটা কি হলো। তো এইটা তো স্যান্ডিকে শেখাতে হবে যে তুমি স্নান করে গামছাটাকে মেলে দেবে, ভালো করে একটু ধুয়ে নিয়ে, গাটা মুছে ভালো করে একটু ধুয়ে নিয়ে মেলে দেবে, এটাই তো করতে হবে। তাহলে এইগুলো যদি না শেখায় ম্যান্ডি, তাহলে কী করে হবে? বা স্যান্ডিকে বললে, স্যান্ডি যদি যতই কুড়ের হদ্দ হোক, নিজের কাজ নিজেকে করতে হবে এইগুলোতে। আমি বুঝে পাই না যে কী অভ্যেসটা ওদের করিয়েছে। স্যান্ডির অভ্যেসটা কিন্তু ভীষণ বাজে অভ্যেস, ঠিক আছে। তারপরে কি দেখলে, হাঁসের মাংস রান্না হয়েছে, রবিবার হাঁসের মাংস রান্না হয়েছে। তো ও বলল হাঁসের মাংস গরম, এবং হাঁসের মাংস হচ্ছে তোমার শীতকালে খেতে হয়, ঠিক আছে, গরম, পেট গরম করে, শরীর গরম করে। তাহলে ও যখন জানে হাঁসের মাংস পেট গরম করে, শরীর গরম করে, শীতকালে খেতে হয়, তবু ও বর্ষাকালে কেন খাচ্ছে? এবং জানলাম কিছুদিন আগেই ওর সেই ওই কি মাছে তার মাথা, ডিম এসব খেয়ে ওর শরীর খারাপ হয়েছিল, বারবার বাথরুমে যেতে হচ্ছিল, তারপর আবার খেয়েছে। মানে খাওয়ার লাইফস্টাইল একেবারে বাজে, ঠিক আছে। মানে আজ একরকম উগ্র রান্না খাচ্ছে, তার 2 দিন পর বলছে এই খারাপ হয়েছে, ওই খারাপ হয়েছে, তারপরে আবার সেটা করেছে। তো হাঁসের মাংস আমি যতদূর শুনেছি, আমি ছোটোবেলায় কবে খেয়েছি আমার মনে নেই, ঠিক আছে, শুধু জানি খেয়েছি, সেটা হচ্ছে আমার মামা বাড়িতে হচ্ছে হাঁস বলি দেওয়া হতো মনসা পুজোতে, তাই 2-4 বার মা বাড়িতে হাঁসের মাংস খেয়েছি, বাপের বাড়িতে হাঁসের মাংস কোনো দিন খাইনি, কারণ আমাদের বাড়িতে হতো না। আর তারপরে একবার একটা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে গিয়ে চায়না টাউনে হাঁসের মাংস খেয়েছিলাম, ভালো লাগেনি আমার, শক্ত লেগেছিল, ঠিক আছে। তো আমি তারপরে আর কোনো দিন খাইনি, আমাদের বাড়িতেও কোনো দিন রান্না হয়নি, বাপের বাড়িতেও কোনো দিন রান্না হয়নি, শ্বশুর বাড়িতেও কোনো দিন রান্না হয়নি, শুধু মা বাড়িতে বলির হাঁস আমি 2 বার খেয়েছি। তাই জন্য আমি জানি না হাঁসের মাংস কেমন খেতে, তবে ওই একবার খেয়েছিলাম শক্ত, ভালো করে মনে নেই এখন, আর ওই যে বলিগুলো আমার মনে নেই। তো যাই হোক, হাঁসের মাংস হচ্ছে শক্ত, ভালো করে রান্না করতে হয়। তো ও বললে হাঁসের মাংস খুব টেস্টি, আর হচ্ছে ওদের শ্বশুরবাড়ির লোকেরা কেউ খায় না, বাপের বাড়ির লোকজন খায়। একটা জিনিস পরিষ্কার যে ম্যান্ডির বাবা ওকে সর্বভুক করিয়েছিল, মানে এমনি মানুষ সর্বভুক, তার মধ্যে ম্যান্ডির বাবা তাকে যথেষ্ট উগ্র উগ্র খাবার খাইয়েছিল, কখনো হাঁসের, কখনো চারপাড়, কখনো এটা সেটা সব রকম ট্রাই করেছে, কখনো হচ্ছে পর্ক, সমস্ত খাইয়েছে, ঠিক আছে। ওই জন্য সব রকম মানে মাংস আর কি ম্যান্ডি খেয়েছে, মানে চিকেন মাটন ছাড়াও অনেক কিছু মাংস খেয়েছে। তো যাই হোক, আমি তো শুনেছি অনেকে সেই যে হয় না ভামবিড়াল, তারপরে হচ্ছে গন্ধগোকুল, ওগুলোও খায় অনেকে, জানো। তারপরে হচ্ছে বুনো হাঁস, তারপরে হচ্ছে আরও সব কী সব পাখি আছে, তো সেই সব পাখি অনেকে খায়, ঠিক আছে। আর পায়রা খায় অনেকে, পায়রা খায়। তারপরে আমার দাদুর শরীর খারাপ হয়েছিল, পায়রা খেয়েছিল আমি শুনেছিলাম, পায়রা এরকম অনেক কিছু খেয়েছে। তো যাই হোক, দেখলাম তো ম্যান্ডিটা রান্না করেছে, বললো মাও খেতে খুব ভালোবাসে, মাসিও খেতে ভালোবাসে, মানে ম্যান্ডিদের বাপের বাড়ির তরফে সবাই খেতে ভালোবাসে, হাঁড়ি করে, বড় হাঁড়ি করে ভাত বসিয়েছে সবাই খাবে বলে, আর ম্যান্ডি রান্না করছে। তবে রান্নাটা দেখে মনে হচ্ছিল ডিলিশিয়াস, মানে উপরের রঙটা বা যেভাবে এসছে দেখে মনে হচ্ছিল ডিলিশিয়াস। আমি জানি না খেতে কিরম টেস্ট, কিন্তু দেখে মনে হচ্ছিল ডিলিশিয়াস, ভালো খেতে লাগবে, যারা খায় তাদের ভালোই লাগবে, ঠিক আছে। আর এদিকেও শ্বশুরবাড়ির লোকরা খায় না।
তো যাই হোক, এবার তারপরে হচ্ছে সেটা রান্না করেছে, তার স্যান্ডি যে ছিল না, তাহলে স্যান্ডি এসে কখন হাঁসের মাংসটা খেলো, আবার কখন হচ্ছে তোমার ডালিয়াটা তো রাত্রিবেলার জন্য করেছে, ও তো একবেলাই খায় আর বাদ বাকি সময় ডালিয়া খায় মানে রাত্রিবেলা, তো হাঁসের মাংসটা দিয়ে কি ও ভাত খেলো না বুঝলাম না, কারণ ও তো বলছিল বাড়ি ছিল না। তো যাই হোক, আর যেটা বুঝতে পারছি যে ওই স্যান্ডি প্রায় অনেক সময় গাড়ি নিয়ে আর কি ভাড়া খাটতে যাচ্ছে, ঠিক আছে। এবার ম্যান্ডি বলছে আমার আর বাইরে যাওয়ার ইন্টারেস্ট লাগছে না, কিন্তু স্যান্ডির যাওয়ার ইচ্ছে লাগছে, ওকে নাকি বারবার বলছে, ও নাকি যাচ্ছে না। অ্যাকচুয়ালি ওরা হ্যাবিচুয়েটেড ওই ব্যাপারে, সেই জন্য মনে হয় যাচ্ছে না। তো যাই হোক, এবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্যান্ডিকে খুব একটা দেখা যাচ্ছে না। আর দেখলাম যে জনির ওষুধ খাওয়াচ্ছিল, তো জনির যখন ওষুধ খাওয়াচ্ছিল, জনি চুপটি করেছিল, ওই ওষুধ খাওয়াচ্ছিল না, ছানির ওষুধ দিচ্ছিল, চোখের ড্রপ, তো ছানি পড়েছে বলে, তো বলছে যে ছানি নাকি এখন ঠিক হয়ে গেছে। তো ছানি পড়লে ছানি কি ঠিক হয়ে যায় মানে অপারেশন না করলে? আমার ঠিক জানা নেই। তো যাই হোক, এবার যেটা দেখলাম সেটা হচ্ছে ড্রপ দিল, তো ওর মুখে সব মাস্ক পরে রেখেছিলো, বেয়ে ছেড়ে দিতেই হাউ 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 করছিল, তারপরে ওই মাস্কটা খুলে দিল, তারপরে লেজ নাড়ছিল। তো তখন হচ্ছে মানে সঙ্গীতার দাদা দুজনে মিলে বাচ্চাটাকে করছিল, আদর করছিল, তখন লেজটা নাড়াচ্ছিল। তো যাই হোক, এখন যদি বাচ্চাটা সুস্থ হয়ে যায় খুব ভালো কথা, এখনও কি ওর ওষুধও কমে গেছে, একবেলার ওষুধ, তো খুব ভালো কথা। শরীরটা খারাপ হলে খারাপই লাগে, পোষ্যদের বিশেষ করে, হ্যাঁ খুবই বাজে লাগে, তো সেই জায়গা থেকে ভালো। তো আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যান্ডির সোফার কভার, ঠিক আছে। আমি এরকম সোফার কভার দেখিনি, এমনি উপর দিয়ে পড়া রাখা ওরকম সোফা দেখেছি, আর নাহলে সেই একদম বেল্ট বাঁধা যে শক্ত শক্ত সোফার কভার সেগুলো দেখেছি, তো সেগুলোকে অনেকবার দেখেছি, কিন্তু এই সোফার কভারটা আমার যেন মনে হলো পিছলে যাবে বসলে, এরকম টাইপের লাগলো। আমি জানি না, আমি তো ইউজ করি না, আমি বলতে পারবো না, দেখে মনে হচ্ছিলো যে কভারটা পাতা আছে ঠিক আছে, কিন্তু বসলে পিছলে যাবে এরকম মনে হচ্ছে। তো একে তো একটা কালারফুল সোফা কিনেছে, এবার তারপর আবার সে কালারফুল কভার কিনেছে, প্লেন কিছু নয়। তো দেখতে মানে আবার পিঙ্কি কালারে, মানে একে তো বাড়ির মধ্যে লাল নীল হলুদ সবুজ করেছে, তারপর আবার পিঙ্কি কালার দিয়ে ব্যাপারটাকে কি করতে চাইছে বুঝতে পারছি না। তো বলছে আমি এই সোফাটা কিনেছি কারণ এটা কম সস্তা, আমার অন্য সোফাগুলো 17-18 হাজার টাকা দাম বলছিল, এবং সবথেকে বড় কথা সেগুলো হচ্ছে বড় সাইজের, ওই জন্য আমি নিইনি বেশি গদিওয়ালা সোফা, মানে জাস্ট বসবার জন্য চেয়ার টাইপের সোফা নিয়েছিল। একবার মনে আছে যে টিনুর ঠাম্মা একটা সোফা কিনেছিল ওদের বাড়ির জন্য, মানে রাস্তা থেকে যে সোফাগুলো পাওয়া যায় সেইগুলো কিনেছিল খুব কম দামে, ওই সব সোফাগুলো সোফা বানানো, ওগুলো চেয়ারটাকে পরত পরানো বলে। তো ওই সোফাতে বসতে বেশ কষ্ট হবে, পাছুতে প্রচুর লাগবে, আর সব থেকে বড় কথা এই যে হেলান দেওয়ার ব্যাপারটা থাকবে না, এরকম সোজাভাবে বসতে হবে, খুব অড ব্যাপার, চেয়ারে সোজাভাবে বসা যায়, সোফায় যদি একটু গায়ে নিয়ে না বসতে পারে তাহলে কী ব্যাপার। তো যাই হোক ওটা গেল। তো সেরকম ম্যান্ডি সোফাটাও, তবে ম্যান্ডি একটা কথা বলেছে যে প্রচুর লোক আমার কাছে লিঙ্ক চেয়েছে, সবাই আমার কাছে লিঙ্ক চেয়েছে, আমার খুব ভালো লেগেছে, এবং পর্দার লিঙ্ক চেয়েছে যেগুলো কিনা সুতির পর্দা কিনেছে, তো সব ভালো লেগেছে। আবার কিছু লোক বাজে কথা বলেছে, তো তাদের জন্য ওর বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদেরকে জিজ্ঞাসা করেছি, তোমরা বলতে পারো, বাট আমার ভালো লেগেছে আমি তাই জন্য কিনেছি, এটাই তো বক্তব্য। আমার বাড়িতে আমার যে জিনিসটা ভালো লাগবে আমি সেটাই কিনবো, কিন্তু যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ায় আছো, তাদের চোখে যদি দৃষ্টিকটু হয় বা দৃষ্টিনন্দন না হয় তাহলে তারা বলবেই, তো বলাটাকে তুমি স্পোর্টিংলি নিয়েছো, ঠিক আছে, এইবার তোমার রুচি, ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করেছো কেমন হয়েছে তাই লোকে বলেছে, এবার তোমার যদি ভালো লাগে, তুমি যদি বসতে কমফোর্ট হও, তোমার জন্য যদি ঠিক আছে তাহলে তো ইটস ওকে, ঠিক আছে, তাহলে সেখানে আর কিছু বলার নেই। বাই দা ওয়ে, এর মধ্যে ম্যান্ডি একটা বহুত বড় গুল দিয়েছে, সেটা হচ্ছে ম্যান্ডি বলছে যে চাল ডাল ধোয়া নিয়ে প্রচুর মানে চাল আর ডালিয়া ধোয়া নিয়ে প্রচুর কমেন্ট এসছে, বাজে বাজে কমেন্ট এসছে, তো আজকের ও ডালিয়া আর ডাল ধুয়ে রান্না করছে, আর এখনও সবটাই হচ্ছে তোমার এর জলে আর কি ওয়াটার পিউরিফায়ার জলেই আর কি রান্না করে, চাল ডাল ধুয়ে চাল ডাল সমস্ত ওয়াটার পিউরিফায়ার জলেতেই বসায় সমস্ত কিছু করে, কারণ স্যান্ডে টাইফয়েড হয়েছিল বলে। এইবার ওর বক্তব্য ধুতে ধুতে যে 11তে যে রান্না করেছিল একদিন ডালিয়া আর একদিন ডাল না ধুয়ে যে রান্না করেছিল, সেই জন্য অনেকে কমেন্ট করেছে, তো সেটা নাকি ওর কোম্পানির সঙ্গে কিছু একটা কথা আছে, তার জন্য নাকি ধোয়নি, তো বলছে বুঝলে ভালো, না বুঝলে তেজপাতা। মানে চিন্তা করতে পারছো, মানে ঢপলিংয়ের একটা সীমা আছে। কোন কোম্পানি বাবা ভিডিও করতে গেলে বলে যে না ধুয়ে রান্না করতে? মানে আমাদেরকে যা চুগি মেরে দেবে তাই বুঝতে হবে ম্যান্ডি, এটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ,
বলছে যে আমার বারণ ছিল তাই, আর যেখানে আমার মানে প্রমোশনাল ভিডিও, পেট প্রমোশন, সেখানে আমি বেশি কথা বলতে পারবো না। হ্যাঁ, এটা এখন মোটামুটি ওই প্রমোশন ভিডিওর উপর চালিয়ে দিলে। আর সত্যি মাইরি, তুমি জবাব নেই তোমার, মানে বলো, মানে মিথ্যেটাকেও এমন ট্যাক্টফুলি ম্যানেজ করে নিয়েছো, মানে ভাবা যায়, সত্যি অবিশ্বাস্য। তো যাই হোক, তো তার জন্য আবার বলছে তোমরা খুব বাজে কমেন্ট করছো। বাজে কমেন্ট করার মতো কাজ করলে বাজে কমেন্ট শুনতে হবে। ওই রকম নোংরা, হাইজিনিক নয় ওরকম ধরনের জিনিসপত্র রান্না করলে লোকে বলবে না? তুমি তো একটা অ্যাডে দিচ্ছ, তো অ্যাডে তুমি কি শেখাচ্ছ, মানে কি ইনফ্লুয়েন্স করছো, যে চাল ডাল না ধুয়ে আমি রান্না করছি, আর তুমি একটা কোম্পানির নামে দোষ দিয়ে দিচ্ছ যে তারা এমনভাবে বলেছে সেইরকম আমি করেছি। কোনো কোম্পানি বলবে যে চাল ডাল না ধুয়ে রান্না করে দিতে? মিথ্যার একটা লিমিট আছে, দিস ইজ নট ফেয়ার, জঘন্য একেবারে, যা খুশি তাই বলছে। তো যাই হোক, আমার ওটা নিয়ে আমারও বক্তব্য ঝাড়লো, এই জন্য এই করিনি সেই জন্য, নাহলে আমি জানি কালো নোংরা বেরোয়, ধুলো বেরোয়, এই বেরোয় সেই বেরোয়, তুমি সব জেনে মানে গামছাওয়ালা হয়ে গেছো, অথচ কাজের সময় সেগুলো করে না, কি বলবো আর। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে জানাবে।